এই সাইকো কিলার এই মেয়েটিকে কিডন্যাপ করে তাকে তীক্ষ্ণ ধারালো অস্ত্র দিয়ে কাটতে যায়। কিন্তু তখনই সে দেখে যে মেয়েটি না ভয় পেয়েছে না কাঁদছে। এটা দেখে কিলার আরও বড় ছুরি নিয়ে তাকে কাটার কথা ভাবে। এত বড় ছুরি দেখে মেয়েটি হাসতে শুরু করে, যা দেখে কিলার রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি হাসছো কেন? তখন মেয়েটি কিলারকে বলে, তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমার বয়ফ্রেন্ড আমাকে তোমার কাছ থেকে বাঁচিয়ে নেবে। এই মেয়েটির নাম দামিনী, যে স্টেশনে তার বয়ফ্রেন্ডের আসার অপেক্ষা করছিল। কিন্তু তখনই এক কিলার সেখানে এসে দামিনীর মুখে স্প্রে মেরে তাকে অজ্ঞান করে দেয়। তবে সম্পূর্ণভাবে অজ্ঞান হওয়ার আগেই সে হাসে, কারণ সে তার অন্ধ বয়ফ্রেন্ডকে সেই স্টেশনে আসতে দেখেছিল। কিন্তু কিলার যখন দেখে যে ছেলেটি অন্ধ, তখন সে চুপিসারে দামিনীকে তুলে নিয়ে চলে যায়। এতে গৌতমের একটু সন্দেহ হয় এবং সে দামিনীকে ডাকতে থাকে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর সে দামিনীর আংটি খুঁজে পায়, যা দেখে তার সন্দেহ নিশ্চিত হয়ে যায় যে তার গার্লফ্রেন্ড দামিনী বিপদে আছে। এখন সামনে কি হবে চলুন জেনে নিই গল্পের মাধ্যমে। গল্পের শুরু হয় এক নির্জন জায়গা থেকে, যেখানে এই কাহিনীর সাইকো কিলার এক মেয়েকে বিছানায় শুইয়ে তার হাত পা বেঁধে এক কথাও না বলে তার মাথা শরীর থেকে আলাদা করে দেয়। তারপর সেই দেহের বাকি অংশ নিয়ে একটি জায়গায় রেখে আসে। সকালে এই ঘটনা পুলিশের কাছে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শেষ করে চলে যায়। এই শহরেই থাকে আমাদের নায়ক গৌতম, যে দেখতে পায় না, কিন্তু সে দামিনী নামের এক রেডিও জকির অনুষ্ঠান শুনতে খুব ভালোবাসে এবং নিয়মিত তার শো শুনে। দামিনীর কণ্ঠ শুনতে শুনতেই গৌতম তাকে ভালোবেসে ফেলে। যদিও এটা তখনও একতরফা প্রেম ছিল, গৌতম ভালো করেই জানে কখন কোথায় দামিনী যাবে এবং কি করবে। তাই সে তার বন্ধু রাজনায়কামের সাহায্যে তাকে অনুসরণ করত। এই সময় দামিনীকে অনুসরণ করতে গিয়ে গৌতম এক বিয়ের অনুষ্ঠানে পৌঁছে যায়। সেখানে সে গান গেয়ে দামিনীকে ইমপ্রেস করার চেষ্টা করে এবং কিছুক্ষণ পরেই তাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু শুরুতে দামিনী তার প্রস্তাব ফিরিয়ে দেয়। তবে গৌতম অনেক অনুরোধ করার পর দামিনী বলে, ঠিক আছে, আগামীকাল আমি একটি জায়গায় যাব। যদি তুমি সেই জায়গায় ঠিকানা খুঁজে বের করে সেখানে আমাকে পেয়ে যাও, তাহলে আমি তোমার প্রস্তাব গ্রহণ করব এবং বিশ্বাস করব যে তুমি সত্যিই আমাকে ভালোবাসো। এরপর সে গৌতমকে ইঙ্গিত দিয়ে বলে, আগামীকাল আমার প্রোগ্রামে মনোযোগ দিয়ে শুনতে। পরের দিন গৌতম পুরো মনোযোগ দিয়ে রেডিওতে দামিনী প্রোগ্রাম শোনে। অন্যদিকে রাতে দামিনী এক রেলওয়ে স্টেশনে গৌতমের জন্য অপেক্ষা করছিল, কারণ সে নিশ্চিত ছিল যে গৌতম আসবেই। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও গৌতম আসে না, বরং তার বদলে সেখানে সেই সাইকো কিলার এসে যায়। সে দামিনীর মুখে স্প্রে করে তাকে অজ্ঞান করে দেয়। তবে অজ্ঞান হওয়ার আগে দামিনী গৌতমকে সেখানে আসতে দেখে এবং তার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। গৌতম যখন দামিনীর কাছে পৌঁছায়, তখন সে তার পারফিউমের গন্ধ পায়। গৌতম দামিনীকে ডাকতে ডাকতে বেঞ্চের দিকে এগিয়ে যায়, কিন্তু বুদ্ধিমান সাইকো কিলার শান্তভাবে দামিনীকে কাঁধে তুলে নিয়ে গৌতমের সামনে দিয়েই বেরিয়ে যায়। গৌতম বুঝতে পারে কিছু একটা গড়বড় হয়েছে, তাই সে পুলিশকে ফোন করে ডেকে নেয় এবং বলে দামিনীকে ওই সাইকো কিলারই অপহরণ করেছে। অন্যদিকে কিলার এক নির্জন জায়গায় গিয়ে দামিনীর হাত পা কাটতে উদ্যত হয়, কিন্তু তখনই সে দেখে দামিনীর মুখে একটুকু ভয় নেই, বরং সে হাসছে। কিলার তাকে জিজ্ঞাসা করে, তুমি হাসছো কেন? তোমার মুখে কোনো ভয় নেই কেন? দামিনী বলে, ঠিক 7 দিন পর আমার জন্মদিন। যদি আমি আমার জন্মদিনের আগেই গৌতমের কাছে না পৌঁছাতে পারি, তবে সে যে কোনোভাবেই হোক আমাকে খুঁজে বের করবেই। এসব শুনে কিলার দামিনীকে খুন করে না, বরং তার চ্যালেঞ্জ গ্রহণ করে। কিছুক্ষণ পর কিলার বাইরে গিয়ে একজন পতিতাকে ডেকে নিয়ে আসে, তারপর তাকে অজ্ঞান করে নিজের জায়গায় নিয়ে আসে। এরপর দামিনীর বদলে তার হাত পা বেঁধে তার মাথা শরীর থেকে আলাদা করে দেয়। এসব করার পর কিলার দামিনীকে বলে, যখন গৌতম তোমার খোঁজ করতে এখানে আসবে, তখন আমি তার মাথা কেটে তোমার হাতে ধরিয়ে দেব, আর তোমার মাথা কেটে তার হাতে দিয়ে দেব। কিলার দেহটি বাইরে ফেলে দেয়। দ্রুতই পুলিশ সেখানে পৌঁছে যায়। পুলিশ অফিসার মধু কমিশনারকে জানায় যে দামিনীর বাবা নিশ্চিত করেছে যে এই দেহটি দামিনীর নয়। এই কথা শুনে গৌতমও সেখানে চলে আসে এবং গন্ধ থেকে বুঝতে পারে যে এটি দামিনী নয়। গৌতম দ্রুত সুশীলা নামের এক মনোরোগ বিশেষজ্ঞর কাছে যায় এবং জানায় যে দামিনী এখনো জীবিত। ডাক্তার সুশীলা বলেন, এটা সম্ভব নয়, কারণ যেসব মেয়েদেরকে কিলার অপহরণ করেছে তাদের সবাইকে হত্যা করা হয়েছে। তাহলে দামিনীর ক্ষেত্রে কী ব্যতিক্রম হলো? তিনি গৌতমকে সাহস দিয়ে বলেন,
গত 1.5 বছর ধরে পুলিশ কিলারের পিছনে রয়েছে, কিন্তু এখনও তাকে ধরতে পারেনি। হয়তো এবার তুমি পারবে। তবুও গৌতম পুলিশ কমিশনারের কাছে যায় সাহায্য চাইতে। সেখানেই আকবর নামের এক কনস্টেবল তাকে কমলা নামের এক সাবেক পুলিশ অফিসারের কথা জানায়, যিনি সেই সময় এই কেস নিয়ে কাজ করছিলেন। কমলার ঠিকানা বের করে গৌতম দ্রুত তার বাড়িতে যায় এবং দামিনীর ব্যাপারে সব কিছু জানায়। কিন্তু কমলা তাকে চলে যেতে বলে এবং বিরক্ত হয়ে নানা কথা বলতে থাকে। আসলে এক দুর্ঘটনায় কমলার 2 হাত পা প্যারালাইজড হয়ে গিয়েছিল এবং সেই থেকে তিনি হুইল চেয়ারে বসে থাকতে বাধ্য হন। এতে রেগে গিয়ে গৌতম তাকে চর মেরে চলে যায়। অন্যদিকে পুলিশ সেই পতিতাদের এলাকায় পৌঁছে এক নারীর সঙ্গে জিজ্ঞাসাবাদ শুরু করে। ওই নারী জানায় গত রাতে রানী তাকে ফোন করেছিল এবং বলছিল যে সে একজন কাস্টমারের সঙ্গে রয়েছে। কাস্টমার তাকে একটি দামি গাড়িতে করে কোথাও নিয়ে যাচ্ছিল এবং দেখতে বেশ ভালো ছিল। এই তথ্যের ভিত্তিতে পুলিশ অনুমান করে যে কিলার একজন ধনী ব্যক্তি, যার বয়স প্রায় 30 বছরের কাছাকাছি এবং তার 1 বা 2টি বিলাসবহুল গাড়ি রয়েছে। সেই রাতেই কমলা তার মাকে সঙ্গে নিয়ে গৌতমের বাড়িতে আসে। এবার সে সিদ্ধান্ত নিয়েছে যে গৌতমকে সাহায্য করবে এবং আর কোনো মেয়েকে মরতে দেবে না। কমলা বলে, প্রথমেই আমাদের কেসের সমস্ত তথ্য সংগ্রহ করতে হবে, যা এখন সিআইডির কাছে রয়েছে। তাই আমাদের সেখানে গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে। আসলে 1.5 বছর আগে কমলা এই কেস নিয়ে কাজ করেছিল, তাই সে জানতো কোথায় প্রমাণ ও বিস্তারিত তথ্য রাখা আছে। কমলার সাহায্যে গৌতম সিআইডি অফিসে পৌঁছে যায়। যখন গৌতম আলমারি খুলতে যাচ্ছিল, তখন হঠাৎ কেউ তাকে পেছন থেকে ধরে ফেলে। এমন সময় মধু তার বাড়ির চাবি আনতে অফিসে আসে। মধুর সন্দেহ হয়, কিন্তু অফিসে কাউকে দেখতে পায় না। মধু চলে যাওয়ার পর জানা যায় অফিসে থাকা লোকটি আফগর ছিল এবং তিনি গৌতমকে লুকিয়ে দিয়েছিলেন। কনস্টেবল আফগর গৌতমকে সাহায্য করে সমস্ত তথ্যের জেরক্স কপি দিয়ে দেয়। গৌতম যখন কমলার সঙ্গে বাড়িতে গিয়ে তথ্যগুলো অধ্যয়ন করে, তখন তারা জানতে পারে মোট 14 জন মেয়ে নিখোঁজ হয়েছে। এর মধ্যে 4 জন পতিতা এবং বাকিরা নিজেদের ক্ষেত্রে বেশ সফল ছিল। সব অপহরণকৃত মেয়েদের দিনের বেলায় রাস্তায় থেকে তুলে নেওয়া হয়েছে। গৌতম পুলিশের দল নিয়ে ভিকটিমদের বাড়িতে গিয়ে অপহরণের বিস্তারিত জানতে চায়। সবাই বলে তাদের মেয়ে বাসায় ফেরার পথে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। এসব কথা শুনে গৌতম সেই সব জায়গায় যায় যেখানে শেষবার মেয়েগুলোকে দেখা গিয়েছিল। সেখানে গৌতম খেয়াল করে প্রতিটি ক্রাইম সিনে একটি সাধারণ বিষয় ছিল একটি ডাস্টবিন। এক্ষেত্রে গৌতম ও কমলা বুঝতে পারে, যখন মেয়েরা বাসায় ফিরছিল তখন তারা ডাস্টবিনের কাছে কিছু লক্ষ্য করেছিল, তাই তারা তাদের গাড়ি থামিয়ে নেমেছিল। পাশে খেলা করা শিশুদের জিজ্ঞাসা করলে জানা যায় তারা রূপা নামের এক মেয়ের হাতে একটি পপি কুকুর ছানা দেখেছিল। এটা থেকে গৌতম ও কমলা ধারণা করে কিলার প্রথমে একটি সুন্দর ছোট পপি কিনে এনে ডাস্টবিনের কাছে রেখে দিত। এরপর যখন কোনো মেয়ে সেটি দেখতে গাড়ি থামিয়ে নামতো, তখন কিলার বলতো, এই কুকুরটি আমার, দয়া করে আমাকে দিয়ে দাও। যেই মুহূর্তে মেয়ে কুকুরটি তুলে কিলারের কাছে দিত, সে তখনই কোনোভাবে তাকে অজ্ঞান করে অপহরণ করত। পরদিন কিডন্যাপার একই পরিকল্পনায় নতুন এক মেয়েকে অপহরণ করতে যাচ্ছিল, কিন্তু সে সফল হতে পারেনি, কারণ আগের দিন কমলা ও গৌতম সতর্ক ছিল। অন্যদিকে কিলার একজন হ্যাকারের কাছে গিয়ে একটি টুইট ডিলিট করতে বলে। কাজ শেষ হওয়ার পর কিলার সেই হ্যাকারকেও হত্যা করে। সেই রাতেই কিলার সেই মেয়েকেও হত্যা করে যে সকালে তার হাত থেকে বেঁচে গিয়েছিল। কিলার সেই কাটা মাথাহীন দেহটি গৌতমের বাড়ির বাইরে রেখে একটি বার্তা পাঠায়, যেখানে লেখা ছিল অগ্রিম শুভ জন্মদিন। গৌতম মেয়েটির শরীর থেকে এক অদ্ভুত গন্ধ পাচ্ছিল, তাই গৌতম রাজনায়কমকে একটি সাদা এবং একটি কালো শূকর আনার জন্য বলে। রাজনায়কম তাই করে এবং তার সামনে 2টো শূকর গুলিয়ে ফেলে। গৌতম কমলাকে জানায় যে এই মেয়ের শরীর থেকে আসা গন্ধ ঠিক আগের পতিতার শরীরের গন্ধের মতো, যা সাদা শূকরের মতো ছিল। তারা একে একে সব শূকর খামারে গিয়ে খোঁজ নিতে থাকে, কিন্তু এমন কোনো যুবক মালিক খুঁজে পায় না যার চেহারা কিলারের সঙ্গে মেলে। এদিকে মধু জানতে পারে যে গৌতম ও তার দল শূকর খামারে গিয়ে তদন্ত করছে, কারণ মধু গৌতমের উপর এক লোক নজরদারির জন্য লাগিয়ে রেখেছিল। মধু একটি শূকর খামারে যায়, আর কাকতালীয়ভাবে সেই খামারের মালিক কিলার ছিল, যাকে তারা এতদিন ধরে করছিল। পুলিশ সেখানে দেখে কিলার আতঙ্কিত হয়ে পড়ে এবং পুলিশ সদস্যকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর দেখা যায় পুলিশ সদস্যকে সেই ঘরে বন্দি করে রেখেছে যেখানে সে তার সব অপরাধ ঘটাতো।
যখন কিলার সেখানে ছিল না, দামিনী তাকে জাগিয়ে তোলে এবং পালানোর জন্য বলে, কিন্তু মধু বলে আমি পারবো না। কিছুক্ষণ পর সেই সাইকো কিলার মধুর কাছে এসে তাকেও হত্যা করে। এইভাবে সব শুকুর খামার খুঁজেও গৌতম ও তার দল কোনো প্রমাণ খুঁজে পায় না। কিন্তু কমলার দৃঢ় বিশ্বাস ছিল যে কিলার এই খামারগুলোর মধ্যেই কোথাও রয়েছে। কোনো ফল না পাওয়ার হতাশ হয়ে গৌতম সিদ্ধান্ত নেয় যে সে আজ রাতে একাই বাড়িতে থাকবে। কিছুক্ষণ পর সাইকো কিলারের গাড়ি সেখানে এসে থামে। গৌতম বুঝতে পারে এটি কিলারের গাড়ি, তাই সে ইচ্ছাকৃতভাবে বাড়ির বাইরে বেরিয়ে হাতে একটি ক্যাকটাস গাছ নিয়ে গাড়ির কাছে যায়। দূরে দাঁড়িয়ে রাজনায়কম তার গাড়ি থেকে কিলারের গাড়িকে অনুসরণ করতে থাকে। উভয়ের মধ্যে দীর্ঘ সময় ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। দুর্ভাগ্যবশত রাজনায়কম কিলারের হাতে নিহত হয়। কিলার রাজনায়কমের ফোন থেকে গৌতমকে ফোন করে জানায়, আমি দামিনীকে তার জন্মদিনের দিন হত্যা করব। পরদিন গৌতম রাজনায়কমের মৃত্যুর খবর পায়। এতে সে ভীষণ কষ্ট পায়, কারণ রাজনায়কম ছিল তার চোখ এবং একজন সত্যিকারের বন্ধু। পোস্টমর্টেম করা ডাক্তার গৌতমকে রাজনায়কমের জিনিসপত্র দিয়ে জানান কিলার তার ডান হাতের ছোট আঙ্গুলটি কেটে নিয়ে গেছে। এটি দেখার পর গৌতম কমলা ও তার মাকে জানায় যে সে আর কিলারের পেছনে দৌড়াবে না। একথা শুনে কমলা খুব রেগে যায় এবং বলে, যদি এত সহজেই হার মানতে তাহলে কেন আমাকে অন্ধকার থেকে বের করেছিলে? আমাকে আশা দেওয়ার কি দরকার ছিল? সব দোষ আমার, যে তোমার উপর বিশ্বাস করেছিলাম। যদি তখন কলেজের সিঁড়ি থেকে না পড়ে যেতাম তাহলে আমি একাই এই কেস সমাধান করতে পারতাম। কমলার কলেজের কথা শুনে গৌতম ও কমলা সরাসরি সেই কলেজে গিয়ে তদন্ত শুরু করে দেয়। 1.5 বছর আগে এখানে একটি ছাত্রের খুন হয়েছিল, সেই কারণে কমলা এখানে এসেছিল। সিসিটিভি ফুটেজে পরীক্ষা করে তারা এক সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পায়। তারা কলেজের অধ্যক্ষের কাছে গিয়ে জানতে চায়, এই ভিডিওতে আপনার পাশে বসে থাকা ব্যক্তিটি কে? অধ্যক্ষ জানায়, আমি জানি না সে কে, কিন্তু এটুকু বলতে পারি সে একজন বাঁহাতি, কারণ সে আমার কাছ থেকে পপকর্ন বাম হাতে নিয়েছিল। এছাড়াও পুরো অনুষ্ঠানের সময় তার ডান হাত তার পকেটেই ছিল। এই তথ্য শোনার পর গৌতমের মনে হঠাৎ একটি ধারণা আসে। সে দ্রুত রাজনায়কমের জিনিসপত্র পরীক্ষা করতে যায় এবং নিশ্চিত হয় যে কিলারের ডান হাতে ছোট আঙ্গুল নেই। আসলে এটি ছিল সেই সূত্র যা গৌতমের বন্ধু তার জন্য রেখে গিয়েছিল। যখন কিলার গৌতমের বাড়িতে এসেছিল তখনই গৌতম তার গাড়ির পরিমাপ নিয়ে রেখেছিল। এর সাহায্যে সে বিভিন্ন গাড়ি নির্মাতা কোম্পানি গিয়ে খোঁজ নিতে থাকে। অবশেষে তারা সফল হয়। একটি গাড়ি কোম্পানির মালিক জানায়, ঠিক গৌতমের দেওয়া বিবরণের মতোই অঙ্গুলিমাল নামে একজন ব্যক্তি আছে যার নামে একটি হোটেল এবং একটি শূকর খামার রয়েছে। কিলারের খোঁজ পেয়ে গৌতম ও কমলা সেই শূকর খামারে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে অঙ্গুলিমাল এখনও বাইরে রয়েছে। এই সুযোগে গৌতম তার অফিসে তল্লাশি করতে শুরু করে। খোঁজার সময় গৌতম একটি মানচিত্র পায় এবং সেটি কমলাকে দেখায়। এরপর দৃশ্য পাল্টে যায় এবং আবারও দামিনীকে দেখা যায়। সেই বন্দি কুঠুরিতে সেখানে দামিনী এক মহিলাকে দেখতে পায় যে বহু বছর ধরে এখানে বন্দি। দামিনী জিজ্ঞেস করলে সেই মহিলা জানায়, আমার নাম রেচেল, আমি অঙ্গুলিমালের শিক্ষক ছিলাম। অঙ্গুলিমাল এক অনাথ আশ্রমে বড় হয়েছিল। ছোটবেলায় রেচেল তাকে শাস্তি দিয়েছিল আর আজ সেই প্রতিশোধ নিচ্ছে। অন্যদিকে কমলা মানচিত্রের উপর কাঠি বসিয়ে গৌতমের জন্য সেটি বোঝা সহজ করে তোলে। গৌতম আঙ্গুলের মাধ্যমে মানচিত্র মনে রাখে এবং তারা সিদ্ধান্ত নেয় তারা গিয়ে দামিনীকে উদ্ধার করবে। কমলা পথ নির্দেশনা দেয় আর গৌতম গাড়ি চালায়। অঙ্গুলিমাল দামিনীকে একটি জায়গায় নিয়ে গিয়ে একটি চেয়ারে বসায়। সামনে তখন তার শিক্ষক রেচেলও ছিল। আসলে অঙ্গুলিমাল তার ছোটবেলার সেই ঘটনার পুনরাবৃত্তি করছিল। তার শিক্ষক রেচেল একবার তাকে আত্মসুখ লাভের জন্য শাস্তি দিয়েছিল। সেই দিন রেচেল প্রতিদিন তাকে 60 বার মেরেছিল। অঙ্গুলিমাল তার শিক্ষকের সামনে কাঁদতে শুরু করে, শিক্ষক আমাকে ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে। এই নাটকের পর অঙ্গুলিমাল এখন দামিনীকে মারার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই দামিনী একটি প্রশ্ন করে যে মৃত পুলিশ অফিসার ছিল সে আসলে কে। অঙ্গুলিমাল জানায়, যখন আমাকে গ্রেপ্তার করে সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেই পুলিশ অফিসার আমার সঙ্গে খারাপ আচরণ করেছিল, তাই আমি তাকে মেরে ফেলেছিলাম। এদিকে গৌতম ও কমলা সেই জায়গায় পৌঁছে যায়। তারা প্রবেশ করতেই কারখানায় অ্যালার্ম বাজতে শুরু করে। এটি জানতে পেরে অঙ্গুলিমাল গৌতমকে হত্যা করতে যায়। ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়।
আসল কথা হলো কমলার মা পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। অন্ধকারে অঙ্গুলিমাল গৌতমকে খুঁজতে থাকে। সে চিৎকার করে বলে, আমি হেরে গেছি আর তুমি জিতে গেছো। হয় আমি তোমাকে মারবো, নয় তুমি আমাকে মেরে ফেলো। তখন গৌতম সামনে আসে। অঙ্গুলিমাল তার পেটে ছুরি মেরে তাকে আহত করে, কিন্তু গৌতমও বিদ্যুতের শক দিয়ে অঙ্গুলিমালকে অজ্ঞান করে ফেলে। অজ্ঞান হওয়ার পর গৌতম তার হাতে শিকল দিয়ে বাঁধে। এরপর সে দামিনীকে খুঁজে বের করে এবং তার হাত পা খুলে দেয়। যখন তারা পালাচ্ছিল তখন অঙ্গুলিমাল জোরে চিৎকার করে বলতে থাকে, শিক্ষক, দয়া করে আমাকে একা ফেলে চলে যেও না, আমি একা থাকতে চাই না। এই কথা শুনে দামিনী একটি চাবি নিয়ে তার দিকে ছুড়ে দেয়। অঙ্গুলিমাল চাবি নিতে এগিয়ে গেলে রেচেল চাবিটি তুলে নিয়ে গিলে ফেলে। অঙ্গুলিমাল তার কাছে গিয়ে তার পেট চিরে চাবিটি বের করে এবং নিজেকে শিকল থেকে মুক্ত করে নেয়। কিন্তু যখন সে বাইরে বের হয় ততক্ষণে গৌতম, দামিনী ও কমলা পালিয়ে যায়। পরের দিন পুলিশ দামিনীকে সাংবাদিকদের সামনে বসায়। সেখানে দামিনী বলে, আমি তার মধ্যে কোনো সাইকো কিলারকে দেখিনি। আমি শুধু একজন ছোট শিশুকে দেখেছি, যাকে সবাই একা ফেলে রেখে গিয়েছিল এবং যার একাকিত্বের সুযোগ নেওয়া হয়েছিল। যদি আমি তার মা বা বোন হতাম তাহলে হয়তো সে এত ভালোবাসা পেত যে সে কখনো সাইকো কিলার হয়ে উঠত না। এইভাবে সে তার সহানুভূতি প্রকাশ করে। এই সাক্ষাৎকার অঙ্গুলিমালও দেখছিল এবং বুঝতে পারে এতদিন পর কেউ তাকে বুঝলো, কেউ তাকে ভালোবাসার চোখে দেখল। নিজের ভুল স্বীকার করে সে একটি পাহাড় থেকে লাফিয়ে আত্মহত্যা করে। এভাবেই আজকের সিনেমার সমাপ্তি হয়।